সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের কাজ দেওয়া ছিল সবাইকে, যেটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনের 9টা ম্যাথ ছিল ভিকে মেকার বইয়ে। এই 9টা ম্যাথ করার কথা ছিল, এবং যার যে ম্যাথে সমস্যা ছিল, সমস্যা আছে বা করতে যে সমস্যা হয়েছে, সেটা নিয়ে আর কি কথা বলার কথা আছে। প্রথমে আজকে এই সমস্যাগুলো সমাধান করা হবে। এরপরে আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইনের দিকে আগাই। তো আমি জানতে চাচ্ছি, কারো যদি কোনো সমস্যা থাকে মাইক্রোফোন অন করে আমার সাথে কথা বলতে পারে। টুকটাক একটু সমস্যা আছে স্যার। হ্যাঁ বলো মিলাই। মিলাই, তোমার ওটা দিতে আমার একটু লেট হয়ে গেছে, সরি। আমি কালকে ভুলে গেছিলাম। তুমি একটু আগে মনে হয় আমাকে ফোন দিছিলাম, আমি ওই ইফতারের পরে আর মনে ছিল না। আজকে সকালে উঠে আমার হঠাৎ করে মনে হয়েছে, তো এই জন্য সকালে আমি আর কি ক্লাস লেকচারটা আপলোড করছি। ঠিক আছে, বলো কত নাম্বার ম্যাথ? হচ্ছে 10.1 এ 10.1। ওখানে একদম লাস্টের দিকে আছে আপনার cos phi s equals to vr cos phi r plus ir divided by vs। এটা হচ্ছে বুঝিনি। cos phi s equal to er cos phi r plus ir ir divided by vs। divided by s। আচ্ছা, এটা একটা সমস্যা। আমি একটু দেখি আর কি সমস্যা আছে বলো নিলয়। আমি একে একে বলতেছি, আর কি আগে নোট ডাউন করে নিই। হচ্ছে 10.1, এটা হচ্ছে cos phi s কেন এই ইকুয়েশন, তাই তো? ওকে, এরপরে আর কোনো অঙ্ক করতে যে সমস্যা বলো। স্যার ওই 10.2 তে একটা হচ্ছে আপনার লাইন লসেস ইকুয়ালস টু 2i স্কয়ার আর আছে ওইটাতে। 10.2 তে The line losses equals to 2i square r, এটাতে শুধু সমস্যা। লাইন লস ইকুয়াল টু 2i স্কয়ার r। আচ্ছা, এটা সমস্যা। ঠিক আছে, 10.2 তে একটা প্রবলেম পাওয়া গেল লাইন লস ইকুয়েশন দিয়ে। ঠিক আছে, এরপরে আর এরপর স্যার 10.7 এ একবারে 10.3 করছিলাম। 10.3 তো স্যার ওই পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করে করা হয়নি আমার, কি দেখে রাখছিলাম সবগুলো একটু, মানে আচ্ছা, সবগুলাই একটু করলে একটু দেখে করলে রাখছিলাম। আর কি তোমার অ্যান্সারটা পেয়ে যেত। 10.7 এ যাবো। 10.7 গেলাম। বলো। ওখানে স্যার এখানে আপনার স্যার আই ইকুয়ালস টু পাওয়ার ডেলিভার্ড ইন কেভিএ ইন্টু 1000 ডিভাইডেড বাই 3 ইন্টু ভিআর, এইটাতে একটু সমস্যা। আচ্ছা, লোড কারেন্টের যে ইকুয়েশন 10.7, লোড কারেন্টের ইকুয়েশন সমস্যা। আচ্ছা, তারপর এটাই আপনার 10.7 ওটাই যে আপনার আউটপুট পাওয়ার ইকুয়ালস টু 5000 ইন্টু 0.8 ইকুয়ালস টু 4000 কিলোওয়াট, এটাতে ও সমস্যা। আচ্ছা, ঠিক আছে, এখানে আউটপুট পাওয়ার একটা সমস্যা আছে। ওকে, তারপর আমার আমার এই পর্যন্তই সমস্যা আর কি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ নিলয়, তুমি পড়ালেখা করছো বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে কে আসো? একটা ফোন অন করে সমস্যার কথা বলো। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? স্যার ফয়সাল বলতেছিলাম। হ্যাঁ, ফয়সাল বলো। স্যার হচ্ছে ম্যাথের স্যার 10.1 এর স্যার এই যে স্যার ফেজর ডায়াগ্রাম আছে স্যার, একটা ডায়াগ্রাম আছে সার্কিট ডায়াগ্রাম স্যার, হ্যাঁ এটা একটু বুঝাই দিন স্যার। 10.1 এ হ্যাঁ ফেজর ডায়াগ্রাম আর সার্কিট হচ্ছে স্যার ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম আর হচ্ছে সার্কিট যে ডায়াগ্রাম এটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনের সার্কিট ডায়াগ্রাম। বুঝানো শেষ? আচ্ছা স্যার ম্যাথ করার সময় কি আমাদের কি এটা দরকার আছে এই যে ফেজর ডায়াগ্রামটা আঁকানোর জন্য? আচ্ছা, আমি আঁকানোর কি তোমাকে দরকার আছে? অ্যান্সারটা দেই, তারপর সেকেন্ড কোশ্চেন অ্যান্সার। প্রথম আচ্ছা ঠিক কোশ্চেন আছে। অ্যান্সার হচ্ছে এই সার্কিট ডায়াগ্রাম আঁকানো আছে, এটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনের সার্কিট ডায়াগ্রাম। তুমি কি জি পদ্ধতিটা ক্লাস করছো? স্যার আগে ক্লাস, হ্যাঁ হ্যাঁ আগে ক্লাস করছে। ও আইডি কত?
37 স্যার। 37 তার আগে ক্লাস করছো 37 হ্যাঁ জি স্যার, করছো। জি স্যার, তো জি আমি স্যার। তো গত দুই ক্লাসে এই ছবি দুইটা, বিশেষ করে গত ক্লাসে এই জি ছোট স্যার, না সেকেন্ড ছবিটা খুব ভালো বুঝছি স্যার, কিন্তু মানে আমি বলতেছিলাম স্যার এটা কি মানে দরকার আছে, আঁকানোর জন্য কি দরকার আছে ম্যাথ করার সময়? আঁকানোর জন্য দরকার আছে কিনা, মানে আঁকানোর জন্য ম্যাথ যখন মানে করব মানে তখন পরীক্ষায় কিন্তু যদি স্যার এই অঙ্কটা আসে তাহলে কি এই ছবি হ্যাঁ, আঁকাইতেই হবে কিনা, তাই তো? না, জি স্যার, মানে এটা তুমি যদি না আঁকাই অঙ্ক করে দিয়েছ তাহলে আমার মতো হবে। ঠিক আছে, আচ্ছা আর আর কোনো স্যার কোশ্চেন? হচ্ছে জি স্যার, জি স্যার, আচ্ছা স্যার, এখন হচ্ছে স্যার এটা 10 পয়েন্ট স্যার 2 এ, ওটা তো স্যার নিলয় ভাই বলে দিছে স্যার কোশ্চেন, ওটা স্যার তখন বুঝে নেবেন স্যার 10.2 এ। ওকে, ঠিক আছে। আর হচ্ছে যে স্যার 10 পয়েন্ট স্যার 3, 10.3 না, এটা হচ্ছে স্যার 10.5 এ স্যার, হ্যাঁ, এই যে লাইন কারেন্ট যেটা বের করছে যে সূত্র দিয়ে স্যার 10.5 এ। হ্যাঁ, লাইন কারেন্ট। জি স্যার, আর আগের মেথড স্যার যেমন হচ্ছে যে না না, আগে কোশ্চেনটা শেষ করো। 10.5 এর লাইন কারেন্ট কোনটা? যে I ইকুয়াল টু পাওয়ার ডেলিভার্ড হ্যাঁ, পার জি স্যার, ফেজ জি ডিভাইডেড স্যার, বাই। এই সূত্র অন্য অন্য ম্যাথে স্যার কি ওই সেম সূত্র দিয়ে করা হয়েছে কি স্যার? এটা মানে আমার কাছে একটু কনফিউজ মনে হচ্ছে যে এই সূত্র দিয়ে করা হচ্ছে না অন্য কোন সূত্র দিয়ে আচ্ছা, করা হচ্ছে। 10.5 এর লাইন কারেন্ট ফ্যাক্টরাইজেশন। ওকে, তারপর? জি স্যার, মানে এই সূত্রটা দিয়ে স্যার মানে অন্যান্য মেথড তো স্যার এই সূত্র ইউজ হচ্ছে না স্যার, লাইন কারেন্টের ক্ষেত্রে এই সেম সূত্র কি ইউজ হচ্ছে না অন্য সূত্র ইউজ হচ্ছে, মানে ওইটা মানে স্যার কনফিউজ, মানে ওইভাবে দেওয়া নাই আচ্ছা, দেখে। আমি অ্যানসার দিব তো। টেনশন নিও না। তোমার জি প্রশ্ন স্যার, আসছি। এরপরে আর কি কোশ্চেন আছে? জি স্যার, আর কোনো কোশ্চেন আছে আমি স্যার ওকে, 10.5 পর্যন্ত ম্যাথ মানে খাতায় করছি স্যার, বাকিগুলো আবার করবো স্যার। ওকে, ঠিক এগুলো আছে লিখে ফয়সাল, তোমার অ্যানসার আমি দিচ্ছি। কোশ্চেনগুলো ওকে লিখে স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার, এরপরে থ্যাংক কে ইউ। আসো আসো। সমস্যা হয়েছে এই সমস্যাগুলোর বাইরে, এই সমস্যাগুলোর বাইরে কে আসো? কেউ নাই? কারো কোনো সমস্যা নাই আর? আচ্ছা, আবু হাসনাত রাফি, মাইক অন করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফি, অঙ্ক করছিলা? 9টা অঙ্ক দেখে আসা কথা ছিল আজকে ক্লাসে। জি স্যার, দেখছি স্যার, খাতায় তোলা হয় নাই স্যার। খাতার ব্যাপারে আমার মাথায় নাই। জি স্যার। কোনো সমস্যাই হয়নি তোমার? স্যার সমস্যা হয়েছে ওই ফয়সাল আর নিলয় ভাই যেগুলো বলছো ওগুলোর মধ্যেই স্যার, এই জন্য আর এক্সট্রা করে বলি নাই স্যার। ওকে, ঠিক আছে। দীপ্ত ইংলিশ, স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা আছে? না স্যার, এগুলোর মধ্যে স্যার ছিল মানে 10.5 পর্যন্ত দেখছি তো স্যার, বাকিগুলো আমরা দেখতে পারিনি স্যার, ওগুলো আজকে দেখবো স্যার। এটা একটা কথা। আচ্ছা, স্যার তারপরে 10.5 পর্যন্ত সমস্যা নাই কোনো। ওকে, এরপরে হচ্ছে ইব্রাহিম খলিল আছো? ইব্রাহিম খলিল, সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন আছো? তানভীর আহমেদ, সাইফ মাহমুদ, তানভীর আহমেদ আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাইফ, জি স্যার। কোনো সমস্যা হয়েছে অঙ্ক করতে যে বন্ধ করছিলা? স্যার 10.5 পর্যন্ত করছি স্যার, খাতায় তুলছি আর কি স্যার। ওই যে সমস্যাগুলো নিলয় ভাইয়ের ওই প্রবলেমের ভিতরেই একটা আছে স্যার। আচ্ছা, সাজ্জাদ হোসেন আছো? সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন আছো? তানভীর আহমেদ, তানভীর আহমেদ আছো? কথা বলো। রুবাইয়াত হোসেন,
জি স্যার। হ্যাঁ, ম্যাথ করতে পারছি না। জি স্যার, ম্যাথে কোনো প্রবলেম হয়নি, কিন্তু স্যার এই স্যার 231 পেজে কিছু প্রবলেম ছিল। 231 নম্বর পেজে। জি স্যার, মানে স্যার 10.2 ফিগার। 231 নম্বর পেজে। এই ছবি তো গত ক্লাসে আমরা প্রথমেই পড়াইলাম। জি স্যার, এখানে স্যার ওই যে স্যার লাস্টের থেকে স্যার ওই যে একটা স্টার দেয়া ভিআর আছে না, লাস্টের থেকে স্যার এই পেজের শেষের দিকে স্যার একটা ভিআর এর আগে যে একটা স্টার দেয়া আছে স্যার। হ্যাঁ স্যার এই স্যার ওইটার সাথে স্যার ম্যাগনিটিউডের সাথে পরে স্যার জে ইনটু জিরোটা, এটা কেন হলো স্যার? এটা মানে হচ্ছে যে এটার পুরোটাই রিয়াল পার্ট, কোনো ইমাজিনারি পার্ট নাই। ও আচ্ছা। ইমাজিনারি পার্ট নাই, এর জন্য জে জিরো। আর স্যার এই পেজের স্যার লাস্ট লাইনটা আছে না হ্যাঁ স্যার, ইকুয়েশনটা আর কি এক্সপ্রেশনটা স্যার, স্যার এই এক্সপ্রেশনটা থেকে স্যার পরের পৃষ্ঠার স্যার ফার্স্ট লাইনটা স্যার মানে কিভাবে আসবে স্যার এটা? সেকেন্ড পার্টটা স্যার মানে পরের পেজের ফার্স্ট এক্সপ্রেশনের সেকেন্ড পার্টটা স্যার জে দিয়া যে এক্সপ্রেশনটা। আচ্ছা, আমি বুঝতে পারছি। মানে হচ্ছে এই লাইন থেকে ওই লাইন কিভাবে আসবে। অবশ্যই এটা একটা ভালো বিষয়। এটা কিভাবে আসবে আমি একটু বলি জানতো পুরোটা। মানে স্যার এটা করতে গিয়ে আর কি মিলাইতে পারিনি, এই কারণে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে আয়ের সাথে দুইটা পার্ট আছে গুণ আকারে। তো আগে এই দুটাকে নিজে নিজে গুণ করা cos phi r minus j sin phi r into r plus jx। যদি তুমি এটা গুণ করো তাহলে পাওয়া যাবে r cos phi r minus r minus j r sin phi r plus j xl cos phi r plus xl sin phi r। ঠিক আছে, কারণ যে যে গুণ করলে -1 হয়, -1 আর এখানে -1 এর প্লাস, তাহলে এখানে কয়টা পার্ট হলো? 4টা ভাগ হলো এই দুটো গুণ করলে। তো অর্থ কি? জি স্যার। প্রত্যেকটার সঙ্গে i কে গুণ করতে হবে। তো প্রথমে যদি i দিয়ে গুণ করো তাহলে প্রথমটা পাওয়া যাবে i আর cos phi r। দেখো পরের পৃষ্ঠার প্রথম লাইন কি আছে? i আর cos phi r। তারপর যেটা পাচ্ছ, যদি তুমি রিয়াল দেখতে চাও, রিয়াল পাবা হচ্ছে i এর সাথে যখন -j * sin phi r * j xl গুণ করবা, তখন এটার মান আসবে হচ্ছে i xl sin phi r। তো দেখো i আর cos phi r এর পরের পার্টটা কি? i xl sin phi r। এবার যে দুটো পার্ট পাবা, এই দুটো পার্ট হচ্ছে ইমাজিনারি। ইমাজিনারি কিভাবে পাচ্ছো? প্রথমে একটা পাবা i এর সঙ্গে যখন -j sin r sin phi r এবং r গুণ হবে, তখন পাবা -j i r sin phi r। দেখো পরের সেকেন্ড পার্টে -i r sin phi r, তার আগে এই কমন নাম আছে j। আরেকটা কোথায় পাবা? আরেকটা পাবা যখন i cos phi r এর সঙ্গে j xl গুণ করবা, তাহলে তখন কি পাবা? j i xl cos phi r। তো দেখো সেকেন্ড চতুর্থ 4 নম্বরে কি আছে? j i xl cos phi r। ঠিক আছে, তার সাথে গুণ করলেই হয়ে যেত। ওকে, এরপরে আর কি আছে? আর কোনো সমস্যা আছে? মাগরিবুল ইসলাম বিদার, কোনো সমস্যা আছে? এই সাজ্জাদ তুমি কই? সাজ্জাদ কথা বলো আজকে একটু। জি স্যার। হ্যাঁ, কোথায় তুমি? স্যার আছি মোবাইলের সামনেই স্যার। আচ্ছা, এটা কি মাগরিবুল ইসলাম দিদার কথা বলতেছে? আচ্ছা, কোনো স্যার সমস্যা শুনতে আছে? পাচ্ছেন না স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। দিদার বলো। জি স্যার। কোনো সমস্যা আছে অঙ্ক করতে গিয়ে? স্যার পিডিএফটা সামনে স্যার আপাতত আমি স্যার পিডিএফটা মুভ করতে পারতেছি না তো স্যার, নেটওয়ার্কের জন্য। আমি করে স্যার আমি জানাচ্ছি আপনাকে স্যার ল্যাপটপ। এখন তো বলিনি, আমি বলছিলাম যে কয়টা অঙ্ক তুমি তো বললা যে স্যার টাইম বাড়ায় দেন, জমা তো দেওয়ার ডেট ছিল আজকে, তুমি বললা স্যার টাইম বাড়ায় দেন, তখন আমি কি বললাম? জি স্যার। ম্যাথ গুলো খাতায় না করলেও অ্যাটলিস্ট কয়টা ম্যাথ এই দুদিনের মধ্যে দেখতে হবে। তো কোথায় কি সমস্যা আছে তুমি দেখছিলা? স্যার প্রথমে দু একটা দেখছি, পরেগুলো আর দেখা হয়নি স্যার, সময় পেয়ে। সময় পাও না, ব্যস্ত। না সময় পেয়েছিলাম স্যার, কিন্তু স্যার প্রথমে কয়েকটা দেখেছি, পরে আর দেখা হয়নি স্যার। দেখা যাবে, একটু করা যাবে।
ঠিক আছে, দেখে নিও যখন সময় পাও তখন দেখে নিও। সাজ্জাদ হোসেনের সাথে একটু কথা বলবো। তাহলে তুমি আছো? সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন আসো? সাজ্জাদ হোসেন, ওকে ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? এই সিয়ার কই? মেবি একটা ইমেল। সিয়ার ফলো করছিলা? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোনো সমস্যা আছে ম্যাথে? স্যার আমার স্যার আল্লাহর মতো এখন মানে 10.4 পর্যন্ত বসছে, ওই পর্যন্ত কোনো সমস্যা পাইনি স্যার। আর বাদ বাকি গুলো স্যার ওনারা বললো স্যার, ওদের গুলা বুঝে নিলাম। কথা শোনা যাইতেছে? হ্যাঁ সাজ্জাদ, শুনতে পাচ্ছি। জি স্যার, স্যার ওই ল্যাপটপে বসছি তো স্যার, মাইকটা অন করতে পারতেছিলাম না, যে করেছিলাম ব্লুটুথে। আচ্ছা, হ্যাঁ ইমেল বলো। জি স্যার 10.4 পর্যন্ত পড়ছি স্যার, ওই পর্যন্ত স্যার কোনো ই ছিল না স্যার। 10.5 এর সমস্যা নাই, আচ্ছা তুমি অ্যানসার দাও। শুনো, যেহেতু তোমার কোনো সমস্যা নাই, পুরোটা তো পড়িনি স্যার। না 10.4 পর্যন্ত তো কোনো সমস্যা নেই তোমার। তুমি অ্যানসার দিবা নিলয়ের প্রথম কোশ্চেন। নিলয়ের প্রথম কোশ্চেন হচ্ছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, cos phi s equal to vr cos phi r plus ir divided by ds কিভাবে হলো বলো? জি স্যার। নিলয়ের প্রথম কোশ্চেন 10.1 এ cos phi s equal to vr cos phi r plus ir divided by ds কিভাবে হলো বলো? কে পারবা এটার অ্যানসার? কে পারবা? যে পারবা মাইক অন করে আসো। এই তোমাদের হৃদয় কই? হৃদয় ডিসেকশনের হৃদয় ক্লাস করে? ডিসেকশন ওই 6 গাছে। স্যার হৃদয়ের স্যার ওই মানে ইসের প্রবলেম স্যার, নেটওয়ার্কের স্যার প্রবলেম বাসার, এই জন্য স্যার ও বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে। ওকে এটার অ্যানসার কে পারবা? এই cos স্যার phi s cos phi s এটা তো স্যার এই যে ইসের দেয়া ছিল স্যার, মানে সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর cos phi s এর মানে ইকুয়েশনটা তো স্যার আগেই দেয়া ছিল স্যার। মানে আমরা যখন কোথায় দেওয়া ছিল বলো তো? স্যার পারফরম্যান্স অফ সিঙ্গেল ফেজ শর্ট ট্রান্সমিশন লাইন যে ওই হেডিং এ যে টপিকটা পড়ছিলাম ওইখানে স্যার সেকেন্ড ইকুয়েশন ছিল এটা স্যার। মানে স্যার 231 পেজের সেকেন্ড ইকুয়েশন। আচ্ছা হ্যাঁ, এই যে নিলয় স্ক্রিন দেখতে পাচ্ছ, সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর cos phi s equal to OD by OC equal to VR cos phi r plus IR divided by PS। তো এটা কিভাবে আসছে কোশ্চেনটা হচ্ছে এটা। এটা কিভাবে আসছে সেটা তো আমার বোঝা আছে স্যার, মনে হয় ভুলে গেছিলাম একটু। আচ্ছা, এটা কিছুই না, একটু খেয়াল করো। এই cos phi s মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? ভূমি বাই অতিভুজ আমরা যখন এই ছবিটা মানে হচ্ছে 10.2 ফিগার, যেটা এই ফিগারে VR cos phi r মানে এই পর্যন্ত আসবে, ঠিক আছে? আর IR এই অংশটা আবার এই পর্যন্ত আসবে। মানে যদি আমরা I কে রেফারেন্স ধরি তাহলে VR cos phi r হচ্ছে এইটা, এই 0 থেকে এই পর্যন্ত। আর এটা যেহেতু IR সেই বরাবর IR হবে, এটা হচ্ছে আমার ভূমি, আর অতিভুজ কি? VS। সুতরাং আমার যদি একটা সমকোণী ত্রিভুজ হইতো, এটাকে যদি আমরা সমকোণী ত্রিভুজ বানাইতাম তাহলে এটা পাইতাম আমরা ভূমি বাই অতিভুজ। ভূমি মানে হচ্ছে VR cos phi r plus IR divided by VS। তোমার প্রথম কোশ্চেনের অ্যানসার এইটা। দ্বিতীয় কোশ্চেনের অ্যানসার হচ্ছে 10.2। বুঝতে পারছো নিলয়? ওকে, আর সূত্র দেওয়াই আছে। 10.2 এর কোশ্চেন হচ্ছে যে লাইন লস কিভাবে 2i স্কয়ার r হয়। আচ্ছা, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি কোশ্চেনে দেওয়া আছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ ইন কিলোমিটার ফর এ সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন হ্যাভিং কপার কন্ডাক্টর অফ এত সেন্টিমিটার স্কয়ার ক্রস সেকশন ওভার হুইচ 200 কিলোওয়াট at unity power factor and at এত ভোল্ট আর টু বি ডেলিভার্ড। ওকে, আচ্ছা এখানে ক্রস সেকশনের মানটা দেওয়া আছে। ক্রস
ক্রস সেকশন মানে কি বলতো? আমরা একটা আপেলকে কাটলাম, ক্রস সেকশন কি হবে? স্যার আপনার কথা ক্লিয়ারলি শোনা যাইতেছে না। তোমার নেটওয়ার্কের সমস্যা, সাজ্জাদ, নেটওয়ার্কের সমস্যা তোমার। তো আচ্ছা সরি স্যার। হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছ ঠিকভাবে? জি স্যার। জি স্যার। ওকে, সাজ্জাদ তাইলে দেখো কি করা যায়। আচ্ছা, তো ক্রস সেকশন মানে কি একটু বলো তো, ভাবে একটা আপেলের ক্রস সেকশন কি কেউ বলতে পারবো? আপেল, একটা আপেলের দুই ভাগে ভাগ দুই ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, দুই ভাগে ভাগ করে যেটা আমরা পাবো সেটা হচ্ছে তার ক্রস সেকশন। তাহলে এখন তারের ক্রস সেকশনের যদি এটা দেওয়া থাকে ক্রস সেকশন কত, যখন আমরা তার লাইন লস বের করব তখন আমাকে আলাদা আলাদা ভাবে দুইটারই মানে 2 দিয়ে গুণ করতে হবে এই ফ্যাক্টরটাকে। ঠিক আছে, লাইন লস ইকুয়াল টু 2i²r, তার মানে ক্রস সেকশন যেহেতু দেওয়া আছে এর জন্য এটাকে 2 দিয়ে গুণ করতে হয়েছে। আমার মাথায় এখন এটাই আসতেছে। জি স্যার, মানে ক্রস সেকশনে এটা দুই ভাগে ভাগ করা হয়েছে এরকম। হ্যাঁ, সুতরাং তুমি যখন পুরোপুরিটা বের করতে চাবা তখন তোমাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে। ঠিক আছে, এরপরে তোমার কোশ্চেন হচ্ছে 10.7 এ। 10.7 এ তোমার কোশ্চেন হচ্ছে যে স্যার লোড কারেন্ট আই, এটা না? জি স্যার, i ইকুয়ালস টু জি স্যার এটাই এই জায়গাতে। আচ্ছা, এটা হচ্ছে আমরা থ্রি ফেজ সিস্টেম বা থ্রি ফেজ পাওয়ার যখন পড়ছিলাম সার্কিটে বলো মেশিনে বলো, বা আমরা এখানেও পড়বো, পাওয়ারেও পড়বো, সেখানকার সূত্রটা হচ্ছে P ইকুয়াল টু থ্রি ফেজের ক্ষেত্রে 3 VRIR cos phi r। লিখে নাও, এবার মনে পড়ছে 3 VRIR cos phi r। ওকে, আচ্ছা, এটা কোন ক্ষেত্রে? যদি এর একক হয় ওয়াট বা কিলোওয়াট। ঠিক আছে, এর একক হবে ওয়াট বা কিলোওয়াট। আচ্ছা, যখন এটা কেভিএ হয়ে যাবে, cos phi মানে কিন্তু কিলোওয়াট ডিভাইডেড বাই কেভিএ। cos phi মানে হচ্ছে কিলোওয়াট ডিভাইডেড বাই কেভিএ, মানে রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই কেভিএ মানে রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। ইয়েস, রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। তারপরে কেভিএ তে কিন্তু cos phi s থাকে না, কেভিএ তে cos phi s থাকে না। তাহলে তোমার এই অঙ্কে দেওয়া আছে যে তোমার হচ্ছে তোমার টোটাল লোড হচ্ছে 500 কেভিএ। 500 কেভিএ যদি দেওয়া থাকে তাহলে সেখানে যদি আমরা কারেন্ট বের করতে চাই, এখান থেকে আমরা কারেন্ট বের করতে চাই, তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ওই কেভিএ রেটিং, সরি আমি ভুল বললাম, কই গেল কেভিএ। আচ্ছা, কেভিএ তো ঠিকই আছে, কেভিএ মানে হচ্ছে পাওয়ার। হ্যাঁ, তাহলে 5000 কেভিএ যখন দেওয়া আছে, 5000 কেভিএ সূত্র হবে 3 VRIR। ঠিক আছে, এটা হবে কি 3 VRIR। হ্যাঁ, এর সঙ্গে কোনো কজ থাকবে না, এর কোনো কজ উপাংশ থাকবে না। তাই এটা কি তাহলে i মানে 3 VRIR ইকুয়ালস টু কি? মানে 3 VRIR ইকুয়ালস টু হচ্ছে তোমার s ইকুয়াল টু 3 VRIR। s ইকুয়ালস টু 3 VRIR। হ্যাঁ, আর p ইকুয়াল টু হচ্ছে 3 VRIR cos phi r অথবা cos থিটা, যাই হোক। তাহলে s টা এখানে কি? এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, কেভিএ রেটিং। কিলোওয়াট হচ্ছে রিয়েল পাওয়ার, কিলোওয়াট মানে রিয়েল পাওয়ার, কেভিএ মানে অ্যাপারেন্ট পাওয়ার, কে ভার মানে রিঅ্যাকটিভ পাওয়ার, যেটাকে কিউ দিয়ে প্রকাশ করি আমরা। আমরা পাওয়ার পড়াবো, এই চ্যাপ্টার শেষ হওয়ার পরেই পাওয়ার একটু পড়াবো। আচ্ছা আচ্ছা, তাহলে কি s টা আছে s ইকুয়াল টু 3 VRIR। তাহলে s এর মান কত? 5000। 5000, জি স্যার। 5000 কেভিএ। তাহলে সেটাকে আমরা ভোল্ট অ্যাম্পিয়ার যদি করতে চাই, 5000 এর সাথে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। মানে কারেন্ট বের করতে চাইলে কারেন্ট ইকুয়াল টু কি হবে? কেভিএ ডিভাইডেড বাই 3 VRIR, সরি 3 VR। ওকে, এটা হচ্ছে ভোল্ট কারেন্ট। এবার আসছে আউটপুট পাওয়ার। আউটপুট পাওয়ার আমরা কি দিয়ে প্রকাশ করি? ওয়াট দিয়ে বা কিলোওয়াট দিয়ে, তাই না? আউটপুট পাওয়ার আমরা প্রকাশ করি ওয়াট দিয়ে বা কিলোওয়াট দিয়ে। তাহলে আমার কেভিএ রেটিং যদি দেওয়া থাকে এবং যদি পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকে কোনো কারণে, আমরা কিন্তু আউটপুট পাওয়ার বা পাওয়ার বের করতে পারবো।
কিভাবে? কারণ আমরা জানি cos থিটা ইকুয়াল টু কিলোওয়াট বাই কেভিএ, কিলোওয়াট বাই কেভি। ঠিক আছে, অথবা ওয়াট বাই ভিএ যাই বলো। তাহলে যদি cos থিটা ইকুয়াল টু কিলোওয়াট বাই কেভিএ হয়, তাহলে কিলোওয়াট ইকুয়াল টু কি হবে? কেভিএ cos থিটা। তাহলে এই অঙ্কে কেভিএ দেওয়া আছে দেখো 5000, অঙ্কটা দেখো 5000 এট 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত দেওয়া আছে? 0.8 0.8 ইকুয়াল টু কি হবে? কেভিএ cos থিটা, কেভিএ cos থিটা বা cos ফাই আর, তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কি কেভিএ ডিভাইডেড বাই কিলোওয়াট ডিভাইডেড বাই কেভিএ। জি স্যার। তাহলে cos ফাই ইকুয়ালস টু হচ্ছে কিলোওয়াট ডিভাইডেড বাই কেভিএ, এরকম তাই তো? তাহলে কিলোওয়াট ইকুয়াল টু কি হবে? কেভিএ cos থিটা cos ফাই আর বা cos ফাই cos থিটা যাই বলো, ঠিক আছে। এখানে তাই হয়েছে, যেহেতু একক কিলোওয়াট, সুতরাং কেভিএ কে পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করছে, করে এটা পাওয়া গেছে। ওকে, বুঝতে পারছি। আমার তিনটার অ্যানসার শেষ। এবার হচ্ছে 10.5 এর লাইন কারেন্ট, তার অ্যানসার অলরেডি আমরা দিয়ে দিছি। তারপর আরেকবার তাকে একটু মনে করে যে লাইন কারেন্ট, ঠিক আছে, এটা কি কোশ্চেন করছিলাম ফয়সাল যত সম্ভব। এটা দেখো লাইন কারেন্টের জন্য আমরা সূত্র মাত্র বললাম যে যদি পি হয় তাহলে আমরা কি জানি, থ্রি ফেজ পাওয়ার ইকুয়াল টু 3 ভিআর আইআর cos ফাই আর অথবা cos থিটা যাই বলো। তাহলে আমার এখানে পাওয়ার দেওয়া আছে দেখো এই অঙ্কে 3600 কিলোওয়াট, তাই না? 3600 কিলোওয়াট। তাহলে আমার সূত্র হচ্ছে 3600 কিলোওয়াট ইকুয়াল টু 3 ভিআর আইআর, পাওয়ার ফ্যাক্টর কত দেখো? এট এ পিএফ অফ 0.8, 0.8 ঠিক আছে। তাহলে আমার সূত্র কি? 3600 কিলোওয়াট ইকুয়াল টু 3 ভিআর আইআর ইনটু 0.8। তাহলে এখান থেকে আই ইকুয়াল টু কি দাঁড়াবে? আই ইকুয়াল টু দাঁড়াবে 3600 ডিভাইডেড বাই 3 ইনটু ভিআর ইনটু cos ফাই আর। এখানে দেখো কি লিখছে, পাওয়ার ডেলিভার পার ফেজ, ও আগেই ওই 3600 3 দিয়ে ভাগ করে দিয়েছে, এর জন্য ও এখানে 1200 লিখছে। কিন্তু আসলে মূল সূত্রটা হচ্ছে 3600 কিলোওয়াট ইকুয়াল টু 3 ইনটু ভিআর আইআর cos ফাই আর। ওকে, এখানে 3 দিয়ে ভাগ দিয়ে দিছে, এখানে আগে ভাগ দিয়ে দিয়েছে, এর জন্য এখানে লিখছে পাওয়ার ডেলিভার পার ফেজ। কিন্তু আসলে আমরা যেটা করি সেটা লিখি যে পাওয়ার ডেলিভার ডিভাইডেড বাই ভিআর ইনটু cos ফাই আর, কথা এক। স্যার মানে 10.7 এ যেটা আমরা ইউজ করছিলাম সেটা হচ্ছে s ইকুয়ালস টু 3 ভিআর আইআর, এটা ইউজ করছিলাম 10.7 এ। হ্যাঁ, যেহেতু কেভিএ রেটিং দেওয়া ছিল 5000 কেভিএ, এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কিলোওয়াট রেটিং, তার মানে এর সাথে cos থিটার সূত্র থাকবে, cos থিটা লাগানো থাকবে। ওকে, এটাই পার্থক্য। যদি কিলোওয়াট থাকে তার মানে অবশ্যই এই একটা কোশ্চেন থাকে যে ট্রান্সফরমারের রেটিং কেন কেভিএ তে করা হয়, এটা সব জায়গায় বলে, তোমাদের পড়াইছে হয়তো আমি বেশি। কেন করা হয় কেভিএ তে? কারণ আমরা বলছি যে ট্রান্সফরমারের আমরা ওপেন এই শর্ট সার্কিট কারেন্ট এটা আমরা টেস্ট করতে পারি কপার লস আমরা বের করতে পারি শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে, এবং কোর লসটা আমরা বের করতে পারি ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে। এখন যেহেতু এই দুটো টেস্টেরই আসলে কোনোটাই এই পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। একটা হচ্ছে কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট কারেন্টের উপর ডিপেন্ডেন্ট মানে কপার লস, এবং কোর লসটা ডিপেন্ডেন্ট হচ্ছে ওপেন সার্কিট টেস্টের উপর মানে ভোল্টেজের উপর। এর জন্য এর একক কি, এর রেটিংটা হয় কেভিএ তে, ঠিক আছে। তার মানে কেভিএ দেওয়া থাকলে সেখানে পাওয়ার ফ্যাক্টরের কোনো মানে ওই ইকুয়েশনে পাওয়ার ফ্যাক্টর থাকবে না ডিভাইডেড বাই। কিন্তু যদি কিলোওয়াট দেওয়া থাকে তাহলে সেখানে হরে একটা cos ফাই আর বা cos থিটা যে অঙ্কে যেমন থাকে সেরকম থাকবে। বুঝা গেল? আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা আর কোনো সমস্যা কারো থাকলে বলতে পারো এখন। আচ্ছা, আশা করতেছি সমস্যা নাই। অনেকে অনেক পড়ালেখা করতেছো না, তারা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, মাথায় রেখো। আচ্ছা, তো মিডিয়াম ট্রান্সমিশন লাইন কোনটা আমরা বলে রাখছিলাম, আগে ক্লাসিফাই করে রাখছিলাম মিডিয়াম ট্রান্সমিশন লাইনটা কেমন। মিডিয়াম ট্রান্সমিশন লাইনটা হবে যদি ভোল্টেজ লেভেল 20 কিলোভোল্টের উপরে হয় এবং 100 কিলোভোল্টের কম হয়, এবং যদি লাইন লেন্থ 50 কিলোমিটারের বেশি হয় কিন্তু 150 কিলোমিটারের কম হয়, তখন আমরা সেই ট্রান্সমিশন লাইনকে মিডিয়াম ট্রান্সমিশন লাইন বলবো। তো আরেকটা পার্থক্য কি ছিল অন্যান্য লাইনের সাথে, সেটা হচ্ছে এখানে ক্যাপাসিট্যান্সের ডিফেক্টটাকে আবার ক্যালকুলেট করতে হবে, এবং ক্যাপাসিট্যান্সটা এখানে লাম্প আকারে থাকে, ঠিক আছে। তো দেখো এখানে বলাই আছে the capacitance is uniformly distributed over the entire length of the line. However, in order to make the calculation simple, the line capacitance is assumed to be lumped or concentrated in the form of capacitor shunted across the line at one or more points. তার মানে কি,
যে কোনো একটা পয়েন্টে বা কয়েকটা পয়েন্টে সেটা তার শান্ট আকারে, শান্ট মানে কি প্যারালাল আকারে মানে আছে এইভাবে ধরে নেওয়া হয় ক্যালকুলেশন সুবিধা। Such a treatment of localizing the line capacitance gives reasonably accurate result. এইভাবে যদি আমরা এই লাইন ক্যাপাসিট্যান্স কে সেট করি তাহলে আমরা মোটামুটি একটা অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। তো মোস্ট কমনলি ইউজ মেথডস হচ্ছে একটা হচ্ছে এন কন্ডেন্সার মেথড, একটা হচ্ছে নমিনাল টি মেথড, একটা হচ্ছে নমিনাল পাই মেথড। আমরা আজকের ক্লাসে অ্যাট লিস্ট এন কন্ডেন্সার মেথডটা দেখব। তো আমরা গত ক্লাসগুলোতে মূলত ফেজর ডায়াগ্রামগুলো আঁকানো শিখাইছিলাম, দেখাইছিলাম এবং তোমাদেরকে আমি বারবার বলতাম যে আমি যখন আঁকাচ্ছি তুমি একটু আঁকায় নিয়ে বোঝার চেষ্টা করো, অ্যাট লিস্ট না বুঝলেও তোমার খাতায় যখন ছবিটা আঁকানো থাকবে তুমি যখন ভিডিওটা আরেকবার দেখবা তখন তুমি মনে করতে পারবা যে স্যার আসলে কি বলছিল এই কথাটা, মানে কি করছিল। আমি এখনো তোমাদেরকে সাজেস্ট করবো যদি এখনো কেউ খাতা না নিয়ে থাকো, কেউ যদি নোট ডাউন না করে থাকো, দয়া করে একটু কষ্ট করে নোট ডাউন করো, কারণ আমার সব কথা তোমার মাথায় রাখা সম্ভব না। তুমি এরকম আরো 4-5টা থিওরি ক্লাস করতেছো, ঠিক আছে? আমার ক্লাস করার পর আরেকটা ক্লাস করলে তুমি ভুলে যাবা। তুমি যদি এটা খাতায় লিখে রাখো এবং আমি তো ভিডিও আপলোড করি তখন তোমার এই সমস্যাটা কিছুটা হলেও দূর হবে। আসো এন কন্ডেন্সার মেথডে চলে যাচ্ছি। তিনটা মেথড ছিল, একটা এন কন্ডেন্সার, নমিনাল টি, নমিনাল পাই। আজকে আমরা পড়ার চেষ্টা করবো এন কন্ডেন্সার মেথডটা। তো দেখো আগের যে ছবিটা ছিল শর্ট সার্কিট, শর্ট ট্রান্সমিশন লাইন, সরি শর্ট ট্রান্সমিশন লাইন, তার সঙ্গে শুধুমাত্র আমি একটা জায়গায় পার্থক্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে একটা নতুন ব্রাঞ্চ অ্যাড হয়েছে যার মধ্যে আমার ক্যাপাসিটেন্সটা মানে ক্যাপাসিটরটা লাগানো আছে, সেটা আমার রিসিভিং এন্ড ভোল্টেজের সাথে প্যারালালি আছে, এর সাথে এটা প্যারালালি আছে, এই লোডের সাথে সেটা প্যারালালি আছে এবং এখানে একটা কারেন্ট, যেহেতু একটা নতুন ব্রাঞ্চ উৎপন্ন হয়েছে সেই ব্রাঞ্চ দিয়ে নতুন একটা কারেন্ট যাবে আইসি, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি মোটামুটি। আগে ছিল আইএস ইকুয়াল টু আইআর, শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, কিন্তু যেহেতু এখানে নতুন একটা ব্রাঞ্চ উৎপন্ন হয়েছে এবং তার মধ্যে কারেন্ট যাবে, এখন আমরা একটা ইকুয়েশন পাচ্ছি আইএস ইকুয়াল টু আইসি প্লাস আইআর। এটা হচ্ছে এসিএল, এই নোডে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ঠিক সেই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে, আইএস প্রবেশ করছে, আইআর এবং আইসি বের হয়ে গেছে। আচ্ছা, তো আসি এই ছবিটা একটু কোনটা কি বুঝে নেই। আইআর হচ্ছে লোড কারেন্ট পার ফেজ, এটা হচ্ছে আমরা আগে বলছিলাম রিসিভিং এন্ড কারেন্ট, ঠিক আছে? এখন আমরা বলবো লোড কারেন্ট, একই কথা। রেজিস্ট্যান্স পার ফেজ, এটা হচ্ছে লাইন রেজিস্ট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পার ফেজ, এটা হচ্ছে লাইন রিঅ্যাকট্যান্স ইন্ডাকটিভ। সি হচ্ছে ক্যাপাসিট্যান্স পার ফেজ, এটা হচ্ছে তার ক্যাপাসিট্যান্স, ঠিক আছে? এটা তার ক্যাপাসিট্যান্স, তার রিঅ্যাকট্যান্স আমাকে বের করে নিতে হবে, লাগবে অবশ্যই। cos phi r মানে হচ্ছে রিসিভিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, মানে এইখানকার পাওয়ার ফ্যাক্টর কত। আর আরেকটা কি vs ইকুয়াল টু সেন্ডিং এন্ড ভোল্টেজ পার ফেজ। তাহলে vs টা কি? vs টা হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ পার ফেজ, এটা আমরা গত ম্যাথে মানে শর্ট ট্রান্সমিশন লাইনে দেখে আসছি। আচ্ছা, এবার যেটা হবে গত শর্ট ট্রান্সমিশন লাইনে যেরকম আমরা কমপ্লেক্স নোটেশন দিয়ে ছবি আঁকাইছিলাম এবং বুঝাইছিলাম, ঠিক একইভাবে এখানেও বোঝানো হবে। একটু দেখে নাও, যারা আগের দিন একটু বোঝার চেষ্টা করছিল বা বুঝে নিয়েছিল তাদের জন্য খুব একটা কঠিন হবে না বিষয়টা। খেয়াল করো, দ্য ফেজর ডায়াগ্রাম ফর দ্য সার্কিট শোন ইন ফিগার 10.9, মানে আমার এই এন কন্ডেন্সার মেথডের এই সার্কিটের জন্য আমার ফেজর ডায়াগ্রামটা হবে এরকম। তো দেখো আমাদের আগের ছবির সঙ্গে এখানকার শুধুমাত্র আমি একটা জায়গায় পার্থক্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই জায়গাটা নতুন অ্যাড হয়েছে। আগে এটা ছিল শুধু আইআর, এছাড়া বাকি অংশ যা ছিল তাই ছিল, কিন্তু এখানে নতুন একটা পার্ট অ্যাড হয়েছে, বাকি সব জায়গায় কিন্তু সেম আছে এই ছবিতে, ঠিক আছে? আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পারতেছো ছবি দেখে। এটা অনেকটা জুম করা হয়েছে, তাহলে আরো হয়তো জুম করা সম্ভব হবে। আমি এই জায়গাটার কথা বলতেছি, এই জায়গাটা নতুন অ্যাড হয়েছে যেহেতু এখানে একটা ক্যাপাসিটর লাগানো হয়েছে, যার ক্যাপাসিটেন্স আছে, যার রিঅ্যাকট্যান্স আছে। আচ্ছা, তো কি বলা হচ্ছে, দ্য ফেজর ডায়াগ্রাম ফর দ্য সার্কিট ইন ফিগার 10.9, আগে যে ছবিটা ছিল এখানে, টেকিং দ্য রিসিভিং এন্ড ভোল্টেজ VR as রেফারেন্স ফেজর, উই হ্যাভ VR ইকুয়াল টু VR প্লাস J0। এটার অ্যানসার কোশ্চেন একজন করছিল যে স্যার কেন J0 করা হয়েছে, কারণ হচ্ছে তার কোনো কমপ্লেক্স পার্ট নাই, তার কমপ্লেক্স পার্ট 0, তার পুরোটাই রিয়েল পার্ট VR। লোড কারেন্ট IR ইকুয়াল টু IR cos phi r minus J sin phi r, এটা করতে আসতেছে সেটা হচ্ছে IR, এই IR VR এর সাথে phi r কোণ উৎপন্ন করছে। সুতরাং IR কে যদি আমরা ইউলার্স ফর্মুলায় লিখতে চাই তাহলে IR ইকুয়াল টু cos phi r minus J sin phi r, এটা লিখতে হবে। যেহেতু এটা ল্যাগ করতেছে, যদি লিড করতে তাহলে এখানে একটা প্লাস হতো, যেহেতু IR ল্যাগ করতেছে এর জন্য এখানে একটা মাইনাস। আচ্ছা, ক্যাপাসিটিভ কারেন্ট IC ইকুয়াল টু J VR ওমেগা C। আচ্ছা, এটা করতে আসছে, এটার জন্য আমাকে পেইন্টে যাইতে হবে, পেইন্টে গিয়ে তোমাকে দেখাইতে হবে।
আশা করি সবাই পেন্ট কি দেখতে পাচ্ছ না নয়। স্টপ প্রেজেন্টিং ইন্টার স্ক্রিন। ওকে, আশা করি তোমরা পেন্ট দেখতে পাচ্ছ। তো এটা কোত্থেকে আসছে একটু বলি তোমাকে। কিছু সূত্র আছে, এটা হচ্ছে এক্সেল ইকুয়াল টু জে টু পাই এফ এল, যেখানে এক্সেল এর একক হচ্ছে ওহম আর এই এল এর একক হচ্ছে হেনরি। ঠিক আছে, খেয়াল করো জিনিসগুলো বুঝে নিও, অনেকেরই এই কনসেপ্ট গুলো ক্লিয়ার নাই। আর এটা হচ্ছে এক্সি, এটাকে এক্সেল কে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, শর্ট করে লিখলে ইন্ডাকটিভ ইন্ড রিঅ্যাকট্যান্স। এক্সি এটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, জাস্ট শর্ট করে লিখলাম। এটার ইকুয়েশন হচ্ছে 1 ডিভাইডেড বাই জে 2 পাই এফ সি, যেখানে সি এর একক হচ্ছে আবার কি ফ্যারাডে, আর এই এক্স এর একক কিন্তু ওহমই। এটা যেহেতু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এর একক ওহম। তাহলে বোঝা গেল দুটো ইকুয়েশন আছে। আচ্ছা, আর যেটা হচ্ছে আমরা বলি রিঅ্যাকটিভ, আর এর ক্ষেত্রে কিন্তু আর ইকুয়াল টু সবসময় আর, এর কোনো কমপ্লেক্স কনজুগেট নাই, মানে আর প্লাস জে জিরো এভাবে লিখতে পারো চাইলে, আর প্লাস জে জিরো, এর কোনো কমপ্লেক্স কনজুগেট নাই, মানে কমপ্লেক্স পার্ট নাই। ওকে, এবার কোশ্চেন হচ্ছে এই ইকুয়েশনটা কোত্থেকে আসলো? আই সি ইকুয়াল টু জে ভি আর ওমেগা সি। আচ্ছা, এটা কোত্থেকে আসলো আমি দেখাচ্ছি তোমাদের। আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, তাই না? ভি ইকুয়াল টু আই আর, কিন্তু যখন আমরা এসি সার্কিটে যাব তখন আমরা এটাকে আই আর আর লিখি না, এটাকে লিখি আই জেড। ঠিক আছে, আই জেড। আচ্ছা, জেড বলতে যেটা বোঝায়, জেডের একক কি ওহম। তার মানে যদি এটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হয়, এই কারেন্টটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যাচ্ছে, তাহলে জেডটা হবে শুধু আর। যদি হয় এই কারেন্টটা ইন্ডাকটেন্সের অ্যাক্রসে যাচ্ছে, তাহলে এই জেডটাই হবে এক্স এল। যদি হয় এই কারেন্টটা ক্যাপাসিটরের অ্যাক্রসে যাচ্ছে, তাহলে এই জেডটা বলতেই বোঝানো হবে এক্স সি। ঠিক আছে, এক্স সি। তাহলে আমার ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটার নাম কি দেওয়া আছে? আইসি। তাহলে আমরা এটা লিখতে পারি ভিসি, ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ ইকুয়াল টু ক্যাপাসিটরের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে আইসি এবং ক্যাপাসিটরের যেই রিঅ্যাকট্যান্স এক্সসি। এখান থেকে আমরা লিখতে পারি আইসি ইকুয়াল টু ভিসি ডিভাইডেড বাই এক্সসি। ঠিক আছে, আচ্ছা, ভিসি ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কি 1 ডিভাইডেড বাই জে 2 পাই এফসি। তার মানে এখানে এটা বসাবো কি 1 ডিভাইডেড বাই জে 2 পাই এফ সি। এটাকে আমরা পাচ্ছি জে 2 পাই এফ সি ইন্টু ভিসি। ঠিক আছে, এটা উপরে চলে যাবে, তার মানে আইসি ইকুয়াল টু জে 2 পাই এফ সি ভিসি। আচ্ছা, এবার আবার একটু বয়ে যাই, দেখো খেয়াল করো এই ছবিটায় ভিআর, এই ভিআর মানে লোডের অ্যাক্রসের ভোল্টেজ আর এই ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ, এই দুটো কিন্তু প্যারালালি আছে। সুতরাং ভিসি ইকুয়াল টু লেখা যায় ভিআর, এই ভিসি ইকুয়াল টু লেখা যায় ভিআর। তাহলে কি পাওয়া যায়? আইসি ইকুয়াল টু জে ভিআর, আগে ভিআর লিখলাম একই কথা, যেহেতু গুণ আকারে আছে আগে পরে যাই লেখো একই কথা, 2 পাই এফ সি। ঠিক আছে, তো এটাই দেখো আমাদের এখানে লেখা আছে
আইসি ইকুয়াল টু জে 2 পাই এফসি ভিআর, ওই একই কথা, জে 2 পাই এফসি ভিআর। বুঝা গেল কথা? তাহলে কোত্থেকে আসলো আইসি ইকুয়াল টু জে ভিআর ওমেগা সি। আচ্ছা ওমেগা বলতে কি, ওমেগা লেখা মানে তো বুঝোই, আশা করি এটা সবাই জানো, নতুন করে কিছু বলার নাই। ওমেগা কৌণিক কম্পাঙ্ক ইকুয়াল টু 2 পাই এফ। তার মানে যদি ওমেগা দেওয়া থাকে তাহলে আমরা এখানে এই পুরোটা না লিখে আমরা এখানে শুধু ওমেগাও লিখতে পারতাম, ঠিক আছে, যদি কৌণিক কম্পাঙ্ক থাকে। এর একক কি? এর একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আর এই এফ এর একক কি? এফ এর একক হচ্ছে হার্টজ। সুতরাং তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে কোনটা দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে নাকি আমার কম্পাঙ্ক দেওয়া আছে শুধুমাত্র, মানে হার্টজ দেওয়া আছে। আচ্ছা তাহলে এই ইকুয়েশনটা দেখাইলাম। তো এখন কি বললো, দ্য সেন্ডিং এন্ড কারেন্ট আইএস ইজ দ্য ফেজর সাম অফ লোড কারেন্ট আইআর এন্ড ক্যাপাসিটিভ কারেন্ট আইসি। এটা আমি অলরেডি বলে আসছিলাম ওই ছবিতে, যেহেতু কেসিএল এর শর্ত অনুযায়ী আইএস ইকুয়াল টু আইআর প্লাস আইসি হবে। যেহেতু ফেজর ডায়াগ্রাম আঁকাচ্ছ তার মানে সবগুলো ভেক্টর হবে। তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে, আইএস ইকুয়াল টু আইআর প্লাস আইসি, তাই তো? আচ্ছা এখন আইআর কি? আইআর এর ইকুয়েশন আমরা অলরেডি বলে আসছি, আইআর ইনটু cos phi r মাইনাস j sin phi r। এই যে এখান থেকে আসছে আইআর cos phi r মাইনাস j sin phi r। আর আইসি এর ইকুয়েশন কি পাইলা? আইসি ইকুয়াল টু j 2 pi fc vr। তো দেখো আইসি এর ইকুয়েশন লেখা আছে j 2 pi fc vr। ওকে, এবার যেটা করা হলো সেটা হচ্ছে এই যে এটার যে পার্ট আছে, এটার যে পার্ট আছে মানে কমপ্লেক্স পার্ট যে দুটো আছে সেটাকে এক জায়গায় নিয়ে যাওয়া হলো। এক জায়গায় নিয়ে গেলে কি হবে, মাইনাস এই আইআর গুণ হবে, তার মানে মাইনাস আইআর sin phi r প্লাস 2 পাই এফসি ভিআর। আর এই দুটো জে কমন আকারে এইখানে থাকবে জে, এখানে থাকবে জে। ওকে আচ্ছা এবার কি ভোল্টেজ ড্রপ? ভোল্টেজ ড্রপ বলতে কি, আমার লাইনের ভোল্টেজ ড্রপ, লাইনে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। লাইনে ভোল্টেজ ড্রপ হবে লাইনের মধ্যে যে পরিমাণ ইম্পিডেন্স আছে তার মধ্যে যে কারেন্টটা গেছে, কারেন্ট গেছে আইএস গেছে আর এবং এক্সেল এর মধ্যে দিয়ে। তার মানে সূত্র হচ্ছে এই যে আমি বলছিলাম, আমি যখন এটা বললাম ভি ইকুয়াল টু আইজেড। এখন জেড কি বলছিলাম, যদি শুধু ইন্ডাক্টর হয় তাহলে এক্সেল, শুধু আর হয় তাহলে আর মানে রেজিস্ট্যান্স হলে, শুধু যদি একটা ক্যাপাসিটর হয় তাহলে এক্সি। কিন্তু যদি এমন হয় যে আর এবং এক্সেল দুটাই আছে তাহলে জেড এর পরিবর্তে কি লিখতে হবে, আর প্লাস এক্সেল লিখতে হবে, আর প্লাস এক্সেল। তাহলে ভি এর ইকুয়েশন হবে কি, ভি এর ইকুয়েশন হবে আই ইনটু আর প্লাস এক্সেল। এখন আই বলতে এখানে কি, আইএস, আই বলতে এখানে আইএস। তাহলে এর জন্য এখানে আসছে এই যে আইএস যাচ্ছে আর এবং এক্সেল এর মধ্যে দিয়ে। এর জন্য আমাদের ইকুয়েশনটা হচ্ছে ভিএস ইকুয়াল টু ভিআর প্লাস আইএস জেড। ভিআর ইকুয়াল টু ভিএস ইকুয়াল টু ভিআর প্লাস আইএস জেড। তার মানে এখানে আমরা একটা লুপ চালাইছি, কেভিএল চালাইছি। এখানে যদি একটা কেভিএল চালাই, দেখো এখানকার ভোল্টেজ ভিসি, যে ভোল্টেজের প্যারালালে ভিআর আছে, তার মানে এই ভিসি কে ভিআরও লেখা যায়। তাহলে এখানে যদি আমরা একটা কেভিএল চালাই তাহলে আমরা পাবো মাইনাস ভিএস প্লাস আইএস ইনটু আর প্লাস এক্সএল প্লাস ভিআর ইকুয়াল টু 0। সেখান থেকে লেখা যায় ভিআর ইকুয়াল টু ভিআর প্লাস ভিএস ইকুয়াল টু ভিআর প্লাস আইএস ইনটু আর প্লাস এক্সএল। আচ্ছা তাহলে এটা এখানে লেখা হয়েছে, তাহলে আইএস ইনটু আর প্লাস জে এক্সএল। ঠিক আছে, জে এক্সএল কেন? কারণ জে এক্সএলটা হচ্ছে জে এক্সএল, আমি যেটা বলছি সেটা দেখো, এক্সএল ইকুয়াল টু কি, জে 2 পাই এফএল। ঠিক আছে, জে 2 পাই এফএল মানে এক্সএল হচ্ছে জে 2 পাই এফএল। তার মানে আর প্লাস এক্সএল লিখলেও হয়, যেহেতু এরা এক্সএল বলতে 2 পাই এফএল বুঝাইছে এর জন্য জে লিখছে। কারণ এখানে একটা কমপ্লেক্স কনজুগেট আছে, মানে কমপ্লেক্স আছে, কমপ্লেক্স পার্ট আছে এটা। আচ্ছা তাহলে সেন্ডিং এন্ড ভোল্টেজ ভিএস ইকুয়াল টু ভিআর প্লাস আইএস জেড ইকুয়াল টু এটা পাওয়া গেল। তাহলে এখান থেকে ভোল্টেজ রেগুলেশন কি হবে, ভিএস মাইনাস ভিআর বাই ভিআর। ট্রান্সমিশন এফিসিয়েন্সি কি হবে, পাওয়ার ডেলিভার্ড পার ফেজ ডিভাইডেড বাই পাওয়ার ডেলিভার্ড পার ফেজ প্লাস লসেস পার ফেজ। সুতরাং ইকুয়েশন কিন্তু ভোল্টেজ রেগুলেশনের জন্য সেম, ট্রান্সমিশন এফিসিয়েন্সির জন্য সেম। শর্ট ট্রান্সমিশন লাইন এবং মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন এর ইকুয়েশন এবং ট্রান্সমিশন এফিসিয়েন্সির ইকুয়েশন সেম। এবং এটা দেখা যাবে লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রেও সেম ইকুয়েশন হবে, কিন্তু সেই মানগুলো বসানোর প্রক্রিয়াটা আলাদা হবে। আগে আমরা যে ক্যালকুলেশন গুলো করতাম ফেজরে শর্ট ট্রান্সমিশন লাইনে শুধুমাত্র আর এবং এক্সএল নিয়ে কাজ করছি, কিন্তু এখানে আমাদের আইসি নিয়েও কাজ করতে হবে। ঠিক আছে,
আচ্ছা, তো কি বলা হলো লিমিটেশন, কি কি লিমিটেশন আছে এন কন্ডেন্সার মেথডের? অল দ্য এন কন্ডেন্সার মেথড for the solution of medium lines is simple to work out calculations, yet it has the following drawbacks. There is a considerable error about 10% in calculation because the distributed capacitance has been assumed to be lumped or concentrated. যেহেতু আমরা পুরো লাইনের ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিট্যান্স কে এক জায়গায় কনসিডার করে নিছি, এটা আমার ক্যালকুলেশন সহজ হয়েছে, কিন্তু আমার এখানে ইররের পার্টটা মোটামুটি 10% হয়ে যাবে। আর এটা কি বলছে, দ্য মেথড ওভার এস্টিমেটস দ্য ইফেক্টস অফ লাইন ক্যাপাসিট্যান্স। আমার লাইন ক্যাপাসিট্যান্সের যে ইফেক্টটা আছে আমার লং মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, সেটাকে সে ওভার এস্টিমেট করে, মানে সে সেটাকে যা যতটুকটা না তার থেকে বেশি আর কি মনে করে, ঠিক আছে? মানে এখানে ক্যালকুলেশন করে তার থেকে বেশি ইফেক্ট পাওয়া যায়। তো এন কন্ডিশন মেথডের এই ফেজার ডায়াগ্রামটা আমি একটু তোমাদের দেখাই, এটা দেখাইলে আমাদের আজকের ক্লাসটা শেষ। এটা কিভাবে আঁকানো হয়েছে, এই ছবি থেকে কিভাবে এটা আসলো। আসো, আমাদের ছবিটা কি আছে এরকম, আর এক্সেল, এটা আমার ক্যাপাসিটর, এটা আমার ভিআর রিসিভিং এন্ড ভোল্টেজ, এটা আমার ভিএস সেন্ডিং এন্ড ভোল্টেজ, এটা আমার সেন্ডিং এন্ড ভোল্টেজ, এটা আমার আর, এটা আমার জে এক্সেল, এখানে একটা কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা হচ্ছে আইএস, এটা যেহেতু আমার সি ক্যাপাসিট্যান্স, এটা একক ফ্যারাডে কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে আইসি, আর এখানে একটা কারেন্ট যাবে, সেটা হচ্ছে আইআর। এই বরাবর এই হচ্ছে আমাদের মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ফিগার। আচ্ছা, তো আসো আমরা রেফারেন্স নিব কাকে, আমরা রেফারেন্স নিব ভিআর কে। তো ভিআর কে যদি আমরা রেফারেন্স নেই, গত দিনে যেটা হয়েছিল, এটা ভিআর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আইআর, তার মানে আমার আইআরটা এরকম থাকবে, আইআর। তাহলে এখানে আমি যদি আইএস বের করতে চাই, আগের দিনে কি ছিল, আইএস ইকুয়াল টু আইআর ছিল, আইএস ইকুয়াল টু আইআর ছিল, মাথায় রেখো, আইএস ইকুয়াল টু আইআর ছিল, যেটাকে আমরা সিম্পলি আই ধরে নিছিলাম। এটা শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। কিন্তু মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আইএস equal to IC plus IR according to the law of KCL. Okay, IS equal to IC plus IR। এই ছবি থেকে আমরা বুঝতে পারি, এটা যদি একটা নোড হয়, এই নোডে আমার দুটো কারেন্ট, একটা কারেন্ট ঢুকছে, দুটো কারেন্ট বের হয়ে গেছে। তো এর জন্য আমাকে কিন্তু IS ও বের করতে হবে এবার। আচ্ছা, যাই হোক, IS এর আগে আমরা আগে VS টা বের করি। এটা VR, তাহলে আমার VR এর পর কি হবে, IR পাবো। আইআরটা মোটামুটি এরকম হবে, আইআর, এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে আমার আইএক্সএল, এটা হবে আমার আইএক্সএল, এটা হবে আমার আইআর, ঠিক আছে? আমার ভিএস হবে কি, এখান থেকে যদি আমি একটা লাইন টানি, এটা হবে আমার ভিএস। এটা মোটামুটি আমার শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য যা ছিল তাই। আচ্ছা, এখন কতদিন বলা ছিল, এই কোণটা হচ্ছে ফাইআর, যেহেতু ভিআর এবং আইআর এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে ফাইআর, ঠিক আছে? আচ্ছা, এবং আগের দিন কি বলছিলাম আমরা, এটাও বলছিলাম যে আমরা ধরে নেই আইএস ইকুয়াল টু ফাইআর, এর জন্য কিন্তু আমরা সব জায়গায় আর দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? আমরা বলে নিয়েছিলাম প্রায় সমান, এখানে বলা ছিল প্রায় সমান,
সমান বলা যাবে না, এটাকে বলতে হবে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, ঠিক আছে, আসন্ন প্রায়। আচ্ছা, এবার আমার ভিএস আঁকাইতে হবে, তাই না? একটু খেয়াল করো, আমরা আমরা একটু বয়ে যাচ্ছি, ছবিটা একটু দেখে আসি, খেয়াল করো, দেখো IS equal to IR plus IC, IS equal to IR plus IC, তার মানে IR এর সাথে যদি আমরা IC যোগ করি ফেজর ডায়াগ্রামে, তাহলেই শুধুমাত্র আমরা IS পাবো। এখন আমরা কিন্তু একটা কথা বলছিলাম, যখন আমরা IXL বের করি, তার মানে আমার ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট গেছে সেটা কি হয়, IR এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সে IR এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং ICও কি করবে, IR এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো খেয়াল করো, IR এই ছবিতে দেখাচ্ছে, IR এই পয়েন্টে আসছে, তার সাথে কি করবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেটা কি লিডিং 90 ডিগ্রি, সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যেটা লিডিং লাইট 90 ডিগ্রি। সুতরাং আমরা যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আমরা অঙ্ক করতাম যে আইসিটা এই বরাবর আসে, যেটাকে আমরা এই বরাবর যোগ করে নেই, মনে আছে কিনা তোমাদের? আমার মনে হয় তোমাদের মনে আছে যে আইসি আমরা আইসিটা যেটা করি, এই বরাবর তার পাওয়ার ফ্যাক্টরটা বের করার সময় এখানকার যে আইসি পার্টটা পাই সেটাকে আমরা এখানে যোগ করি। তার মানে সহজ কথাই হচ্ছে আইআর যে বরাবর থাকবে, আইআর যে বরাবর থাকবে তার সাথে সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো আইআর এর ডিরেকশনের সাথে সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এবং এতে কি হবে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হবে, তার মানে কি কোণের মানটা কমে যাবে। ঠিক আছে, ওকে, তাইলে আমার এখানে কি হবে, আইআর বরাবর আইআর এর আইসি এরকম 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এখানে আইসি এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যদি করে তাহলে এই বরাবর পাওয়া যাবে আইএস, এই বরাবর পাওয়া যাবে, এটা হচ্ছে আমার আইএস। এবার কিন্তু আইএস এবং আইআর সমান না, আবারও বলতেছি, আর এই আইএস এর সাথে ভিএস যে কোণ উৎপন্ন করবে এটাকে আমরা বলবো ফাই এস, এটাকে আমরা বলবো ফাই এস। আচ্ছা, আর এটাকে যদি আমরা জেড দিয়ে প্রকাশ করতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের আই আই জেড, এটা হচ্ছে আমার আই জেড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এন কনডেন্সার মেথড, যেটার কয়েকটা ম্যাথ করে দেওয়া আছে এখানে। আমি যে ম্যাথটা তোমাদের বুঝাইলাম, মানে আমি যে ফেজর ডায়াগ্রাম বুঝাইলাম, তার উপরে কয়টা, দুইটা ম্যাথ আছে, যত সম্ভব দুইটা বা একটা ম্যাথ আছে। ঠিক আছে, এই একটা ম্যাথ করবা, তোমাদের কাজ হচ্ছে এই একটা ম্যাথ করা, এবং যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে রবিবারে আমাকে বলা। এবং এর মধ্যে 10.1 থেকে 10.9 এর যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো সবাই নিজে হাতে করবা, করে আমাকে জমা দিবা। আমি অ্যাসাইনমেন্ট আকারে আজকে আপলোড করব, সবাই নিজের হাতে লিখে ছবি তুলে ছবিটা একটা মার্কস ফাইল করবা, মানে একটা পিডিএফ বানাবা। ছবিগুলোকে ছবি তুললা কয়েক পেজে হবে, সেটা ছবি তুলবা, অনলাইনে জেপিজি টু পিডিএফ কনভার্ট করা যায়, জেপিজি গুলোকে পিডিএফ করবে এবং সেটাকে কম্বাইন করবা। ঠিক আছে, করে একটা পিডিএফ আকারে শুধুমাত্র সেই পিডিএফ এ তোমার রোল নাম্বার, আইডিটা শুধু থাকবে, পিডিএফ এর নাম হবে তোমার আইডি। ওকে, এভাবে আমাকে আগামী রবিবার সবাই জমা দেবে। তো আজকের ক্লাস এটুকুই, সবাইকে ধন্যবাদ।